হ্যালো ইরা, বলো। কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ও কিছু না, এমনি বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ওহ, আসল কথা তো বলতেই ভুলে গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডেরও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। সময় আর প্লেস বলে দিও, তাহলেই হবে। ও, মানে কি সাফিন? তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে চাচ্ছি। আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটেডমেন্ট নেই? ও, শুধু ও বলছো? তুমি জানো আমি কতটা এক্সাইটেড? সাফিন, সত্যি করে বলো তো, তুমি কি আমায় নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? আরে না, কি বলছো এসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? সাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনেই ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে সাফিন বলল, ইরা চলো না, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটার বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার পাশে চলে আসবো। না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। সফিউলের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল সাফিন আর অনুর দিনগুলো। সাফিনের দিন যায় অফিসার ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকে। সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলে সে নিশ্চিন্ত থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। ওনাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার, আর অনুর খোঁজখবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেওয়ায় সে 3টি ভার্সিটিতে টিকল। এই কয়দিন অনু দিন রাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমেষেই সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচুর বাসা থেকে কিছু দূর যে ভার্সিটিতে আছে সেখানেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানান দেয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সব কিছু ব্যবস্থা করার জন্য। এভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর সাফিনের ড্রেস কোডও নীল। নীল স্যুট প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় ইরা। সকাল থেকে ফোনে সাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু সাফিন তা কানে নিচ্ছে না। সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। শুধু হুঁ হ্যাঁ আর নাতে উত্তর দিচ্ছে সে। সে কয়েকদিন ধরে সাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সেই দুষ্ট প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রেমে পড়েছিল। চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে। কথাবার্তাও কম বলে। আগের মতো ঘুরতে বের হয় না। অফিস টাইম এর পর ডিনারে যায় না। কিছু বললেই বিয়ের কথা বলে, তাই ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে। আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলেই বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই সাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কয়দিনে সে তার কথা ভুলেই গিয়েছিল। অনু থাকতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহিলা অনুকে পছন্দ করেন না, বিধায় অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না, তাই সাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে 2 কাজ হতো। খোঁজ খবরও নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্কও ভালো হলো। এই বিষয়টি মিসেস রাহিলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেনি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দিবে?
পরক্ষণে ভাবলো মা তো অনুকে পছন্দ করেন না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দিবে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহিলা ভ্রু কুঁচকাল। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় সাফিনের ধ্যান ভাঙল। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি হাল ঘরের! জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটানো। সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা। সেখানে মাছি ভন ভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে সাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা। কাপড় চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের কি অবস্থা সাফিন? যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোন দিচ্ছিস না। ফোন দিলে ফোন ধরিস না, কথা বলিস না। কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক এই প্রশ্ন শুনে সাফিন থতমত খেয়ে গেল। আসলে মা ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছ। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না, তো তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো। হতাশ কণ্ঠে উত্তর দিল সাফিন। সাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছলো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু একই হাল করে রেখেছিস তোর। আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিস না দেখে, কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। অনু নেই, মা চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেছে? কদিন হয়েছে সে গেছে? সাফিন ছোট্ট করে উত্তর দিল। প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রাহিলা আঁতকে উঠল। যে ছেলের অনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সে ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে। তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার উপর রাগ হচ্ছে তার। সবকিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। রাহিলার সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে খুব ভালোবাসে সে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুর কাজটা সাহিলার পছন্দ হয়নি। যতই রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বলবো রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই, মা বাসায় রেখে গেছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি। ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো তাকে দু চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা। ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে। ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। সাহিলার সব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময় ও তো তাই চোখ টলমলো করছিল। তার জন্য ভালোবাসা দেখতে পারছিল। সে শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল সাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর সাফিন শুরু থেকে সব খুলে বলে। শুধু ইরাকে তার সাথে দেখে ফেলায় কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে সাহিলা নিজেকে ঠিক রাখতে পারল না। সে কষিয়ে একটা চড় লাগিয়ে দিল সাফিনের গালে। তুই আমার ছেলে ভাবতেও গা ঘিনঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না, আর এক মুহূর্ত না এখানে। এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করেছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না।
মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছি। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসিস। মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না, তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বলো। তুমি দেখো, ও একদম আমার জন্য পারফেক্ট, অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে। প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে সোহেল আর কিছু বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো আর ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনেই বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে, কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হাড়ে হাড়ে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘণ্টাখানেক পর আবার কলিং বেল বেজে উঠল। সাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকলো আর মহিলাটিকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। সাফিন দেখল ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেওয়া। কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন সাফিনের সাথে জড়াচড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডের কাছ থেকে প্রশংসা না শুনেই তা নষ্ট করতে চায় না সে। তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর সাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় সাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়েল পরে বের হলো। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তোর মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছে করছে সাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন? চোখ দুটো দেখলে ডুব দিতে ইচ্ছে করে, আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আর কিচ্ছু করলো না, শুধু হালকাভাবে সাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। সাফিন রেডি হয়ে বের হলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। ইরার তো বেহুশ হবার দশা। সাফিনকে নীল স্যুটে অসম্ভব সুন্দর লাগছিল। সাফিন মনে মনে ভাবল নীল অনুর পছন্দের রং ছিল। যখনই সাফিনের জন্য কাপড় কিনতো তার নীল রঙের কিছু না কিছু থাকতোই। সাফিনের ফর্সা গায়ে নীল রংটা মানাতেও বেশ। রাত 9টার সময় তারা বের হলো পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা হল রুমে পৌঁছলো। হল রুমে পৌঁছেই এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইট করে হাঁক করলো। ছেলেটাও তাকে বিশ্রীভাবে জড়িয়ে ধরলো, যেটা সাফিনের মোটেও ভালো লাগলো না। এরার ডাকে সাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করিয়ে দিল অন্য পাশে থাকা ব্যক্তির সাথে। সাফিন, meet my friend Ayas. And Ayas, he is my fiancé Shafin. He is so handsome and good looking. আয়াজ বাঁকা হেসে সাফিনের সাথে হাত মেলালো। তারপর ইরাকে বলল, ইয়া, তোমাদের দেখে যে কেউ বলবে মেড ফর ইস আদার। হি ইজ চার্মিং গাই অ্যান্ড ডিভোর্সি অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখের হাসি মিলিয়ে গেল আর সাফিন চরম অপমানিত বোধ করল। সে ইরার দিকে তাকিয়ে, তোমরা কথা বলো, আমি আসছি, বলেই চলে গেল বার সাইডে। এই কথাটা কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল? আজ আমি তো জেনে শুনেই ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ড হয়েছে? আয়াজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল, যা সত্যি তাই বলছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না, কিন্তু একটা কথা ভেবে দেখ, ওর আগে বিয়েটাও ছিল প্রেমের বিয়ে। সেখানে 2 বছর রিলেশন, এর পর বিয়ে করলো, আর বিয়ের 2 বছর এই ভালোবাসা সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনে বয়স মাত্র 2 মাস। তোকে যে সে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলেই সে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা ইরা নিজেই করবে। আয়াতের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়াতের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো 2 বছর, তাহলে তাদের 2 মাসের ভালোবাসা আর কদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিটও ভাবল না। এমন কি ভরসা আছে কদিন পর তারা একই অবস্থা হবে না?
তার সাফিনের সাথে কি আগানো উচিত, নাকি সে বেশি ভাবছে সাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে? ভেবেই আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলল। তারপর সাফিনের খোঁজে বেরিয়ে পড়ল। অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সম্পূর্ণ রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় আছে। সেটাও 15 থেকে 20 দিনের মধ্যে পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সে বাকি দিনগুলো তার বাবা মায়ের সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করে, মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে, যদিও কিছু ভালো মতো খেতে পারে না, খাওয়ার সাথে সাথে গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগনেন্সিতে অত সমস্যা হয় না, শুধু মাঝে মাঝেই বমি হয়। তেল দিয়ে দেওয়া, ঘুমানোর সময় বিলি কেটে দেওয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় নিয়ে গল্প করে। মাঝে মাঝে সাদাত ভাই সাদকে নিয়ে আসে, আড্ডা দেয়, গল্প করে, আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বোঝায়। অনুও অবুঝ বাচ্চার মতো শুধু হুঁ হ্যাঁ করে মাথা নাড়ে। আর তাদের এসব কাণ্ড দেখে অনুর বাবা মা মিটিমিটি হাসে। অনুর মা মনে মনে ভাবে, ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সব সময় এমন হাসি খুশি থাকতো। কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না, কারণ ছোটবেলা থেকেই অনু সাদাতকে বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে। আর সাদাত তো বিয়ে করবে না, সে তার স্ত্রীকে এখনও ভালোবাসে। ভাবতেই একটা চাপা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ তার হাতে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে নম্বর দেখে রাবিয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নম্বর। মাঝে মাঝেই কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহেনা প্রায়ই তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীর এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বলল রাহিলা। কেমন আছেন কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার। কিন্তু তার তো অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মায়ের কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছেই আছে। রাবিয়া সালামের উত্তর দিল। ওয়ালাইকুম সালাম আপা, আপনার ছেলে আমাদের যেমন রেখেছেন ঠিক তার থেকেও ভালোই আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কী জন্য ফোন করেছেন? কিছু বলার থাকলে বলতে পারেন। এই অবস্থা বলতে কি হয়েছে অনুর? কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে কাজ ভেবে ফেলে দিবে তা আমি জানতাম না। আমি নিজে ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর ওপর। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। দেখুন, আমার মেয়েটা সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলে পুরনো গা খুঁটিয়ে তোলেন, তাহলে ও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবিয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপারে খুলে বলে। রাবিয়া কথাগুলো শুনে খুশি হয়। আপনি চিন্তা করবেন না পা, আমি এমন কিছু বলবো না যা ওর ভবিষ্যতে নষ্ট করবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরও শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেকটা মা হয়ে তার সাথে কথা বলবো। আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহিলার কথাগুলো রাবিয়ার ভালো লাগলো, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা নিয়ে কথা বলতে বলল। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবিয়া কিছু বললেন না, সেই রুম ত্যাগ করলো। অনু ফোন হাতে নিয়ে নিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? রাহিলার খুব আফসোস হলো। অনুর মতো একটি মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউও তো ভালো, কিন্তু একটু কথা বেশি বলে মেয়েটা। তার তুলনায় অনু বেশ শান্তশিষ্ট। কি মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমন করলো, সে নিজেও তো কম করেনি। যখন তখন মেয়েটাকে যা তা শুনিয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবে না কেমন আছি, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তোল
যেন কেউ তোর দিকে চোখ তুলে তাকে কথা বলতে না পারে। সবার কথায় উচিত জবাব দিতে শেখ। অন্যের ওপর এত নির্ভরশীল হইস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে কার কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতেই রাহিলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে। অনু সব সময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন, আড়ালে ঠিকই অনুকে ভালোবাসতো। প্রতি বেলায় খাবার খেতে বসে খোঁজ নেওয়া, অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকে বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সব কিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উঁচু বাক্যে কথা বলেননি। শাইলা আবার বলতে শুরু করলো, অনুমা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস কর একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্ত আমাকে তুই পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটো মা। আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু, আমি জানি তুই কান্না করছিস, চুপ কর, আর এক ফোঁটা জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে এইসব আচরণের জন্য তোর এই মাকে ক্ষমা করে দিস। এবার অনু বলল, চিচি, এসব কি বলছেন? আমি কখনোই এগুলো মনে নেইনি। আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাপ কেন চাইছেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাপ চেয়ে আমাকে ছোট করবেন না মা, দোয়া করবেন আমাদেরকে। আমি আর আমার সন্তান যেন সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহিলার মাথায় যেন বাজ পড়ল। সন্তান মানে কি অনু? অনু, তুই কি প্রেগনেন্ট? অনু, প্রশ্নের উত্তর দে না। সাফিন কি জানে এই খবর? না, জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগেই এইসব হয়ে গেল। তোমার জানানো উচিত ছিল, তাহলে হয়তো সাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে যেত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসলো। না মা, এমনটা হতো না। যেখানেই আমার ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে সেখানে বাচ্চাটা মানতো না, আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না। সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় সাফিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত। তারও তো অধিকার আছে। বাকিটা তোমার যা ভালো মনে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে ওই মাটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দিব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সে সাফিনের চোখেও দেখেছিল। তাহলে সে কেন বলল তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখ পড়তে জানে না? সাফিনকে পাওয়া গেল বার সাইডে একটা লোকের সাথে কথা বলছে বলে ভুল হবে। কোনো অনুরোধ করছে লোকটা, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেলে সে শুনতে পেল সাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝো। প্লিজ ভাই, সবাই আমার থেকে মুখ ফিরে নিলে আমি কিভাবে থাকবো? লোকটি বলছে, তাকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তাকে আমি ভালো জানতাম, মনে মনে সবসময় তাকে নিয়ে আমি গর্ব করতাম। তুই এমন একটা কাজ করতে পারলি, আমি বিশ্বাস করতে পারিনি। এর মধ্যেই ইরা সেখানে উপস্থিত হলো। শাফিন, কে লোকটা যার সাথে তুমি এভাবে কথা বলছো? আর উনি বা কেন তোমার সাথে এমন বিহেভস করছে? ইরা, ভালোভাবে কথা বল। উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে। এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপথে। এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখেই একটা জঘন্য ফিলিংস আসে। শাওন সাফিনকে উদ্দেশ্য করে বলে, তোর এই ইরা যার কথা এতক্ষণ বলছিলি, তুই ওকে অনুর সাথে তুলনা করছিস? শোন ভাই, মানুষের চেহারা দেখলে তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নম্বর আছে, একবার ওনার সাথে কথা বলে নিস।
চোখটা ঠিকঠাক জায়গায় আছে কি না। পার্টিতে থাকার ইচ্ছাটা মরে গেছে। বলেই শাওন হল রুম ত্যাগ করলো। সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডের ইনভিটেশনে এসেছিল। সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে সাফিনা আর অনুর ব্যাপারে সব বলেছেন। তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওনও অনুকে নিজের বোনের মতো ভাবত। খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কি হলো কে জানে। চকচক করলে শোনা হয় না, তা তার অজানা নয়। আর এইদিকে ইরা ফুঁসছে সাফিনের সামনেই তার ভাই তাকে অপমান করে গেল, আর সে কিছু বলল না।